দেখুন, আমার যেটা বলার সেটা তো ডেফিনেটলি আমি সুপ্রিমোর সাথেই বলবো বলে আজকের দিনটার জন্য ওয়েট করা। আর যদি প্রেস কন করে বলার থাকতো তাহলে অনেক দিন আগেই বলে দিতাম। আর আমার আর দিদি যে কথাটা হয়েছে, হ্যাঁ মানে আমি কিছু নিউজ দেখছিলাম, সেই নিউজে বলছিল যে আমি আমার পরবর্তী টিকিট পাকা করার জন্য এটা করছি। বাট এটা অনেকের, আমি জানি না কেন এটা অনেকের মানতে ডিফিকাল্ট হয় যে অনেকে হয়তো পলিটিক্সটাকে, মানে পলিটিক্সটা আমার জন্য না, আমি এটা বিশ্বাস করি। কারণ পলিটিক্সে আসলে আমার মতো মানুষরা না, মানুষের না একটা লাইসেন্স পেয়ে যায়। আমি তো এগুলো আমি কোনোদিন প্রচার করিনি বলে হয়তো আপনারা জানেন না। তাই জন্যই আমার পলিটিক্সটা না করার আরেকটা কারণ হলো, কারণ কি আমি পলিটিক্সটা বুঝতে পারি না। আমি আগে শুনেছি যে নেকি কার দরিয়া মে ডাল, কিন্তু পলিটিক্সে এসে সবসময় একটা চালের প্যাকেট দিয়ে এভাবে তাকিয়ে ছবি তুলতে হয়। সেটা আমার খুব একটা পছন্দের না। হয়তো কাজের সূত্রে করতে হয়, যেগুলো সূত্রে করি না তখন লোকে বলে উনি তো কাজ করেননি। আমি আজকে কাজ গোনাতেও আসিনি, কিন্তু আপনাদের যে কাছে আপনারা মিডিয়া, আপনাদের ইউ হ্যাভ অ্যান অ্যাক্সেস টু এভরিথিং। সো আমি এটাও বলবো যে আপনারা প্লিজ যান পোর্টালে, এমপি ল্যাড ইউটিলাইজেশনের নাম্বার 1-এ কার নাম আছে সেটা একবার চেক করে নিন। আর আমার এটা গর্ব হয় বলতে, নাম্বার 1-এ ইয়েস হয়েছে। বাট ডেফিনেটলি দিদি সেটাকে অ্যাকসেপ্ট করেননি, আজও করেননি। কি বললেন তো দিদি নিজেই বলবে, বাট আমি এটাই বলবো দিদি অ্যাকসেপ্ট করেননি। তার আগে যে এতগুলো কথা আপনার দলের লোকেরাই না, আমি বলছি যে অপোজিশন তো প্রত্যেকটা দলে থাকে। আমি ইন জেনারেল বলছি, আমার দলের কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি। আমি আজ অব্দি বিরোধী দলের এগেনস্টে কিছু বলিনি, আমি নিজের দলের এগেনস্টে কি করবো বলবো। কিন্তু এটাই বলবো যে আমি আমার পরিষেবা দিতে যদি আমার কোনো, মানে যদি না, আমার পরিষেবা দিতে যেই বাধাগুলো আমি পেয়েছি সেই বাধাগুলোর কথা দিদিকে জানিয়েছি। আর দিদি ইমিডিয়েট স্টেপ নেবেন। বাকিটা পুরোটাই দিদির ওপর। And I have always tried to be, and I believe from heart that I am very honest. You are media, you can find out the rest. যেগুলো বাধা পেয়েছি সেগুলো আমার দলের এগেনস্টে আমি কোনোদিন কথা বলিনি। আর আমি উইদাউট আমার সুপ্রিমোর পারমিশন আমি কোনোদিন সেটা বলবো না। কিন্তু আমার অ্যাজ ইন্ডিভিজুয়াল যে বাধাগুলো হয়েছে সেটা তো আমার সুপ্রিমোকে জানাতে হবে। সো আই বিলিভ দ্যাট সেটা আমি জানিয়েছি। বাকি যেটা উনি স্টেপ নেওয়ার সেটা উনি স্টেপ নেবেন, আমায় কথা দিয়েছেন। দেখুন, আমি আমার লেটার দিয়ে দিয়েছি। আগে তো আমি যে স্টেট থেকে দাঁড়াই, আই নো হোয়াট ইউর কনসার্ন ইজ, বাট আমি যেই আমার দলের যেই দল আমাকে এগিয়ে দিয়েছে, যে দল আমাকে প্রার্থী করেছে, আমার তো আগে তাকে জানানোর দরকার। মমতা ব্যানার্জির একজন প্রিয় ভুয়া আইএস অফিসার ছিলেন, নাম দেবাঞ্জন। তিনি ভুয়া ইঞ্জেকশন মিমিকে দিয়ে দিয়েছিলেন। তাই ভিকটিম হিসাবে মমতা ব্যানার্জির রাজত্বে তিনি যদি সত্যিকারের পদত্যাগ করে প্রতিবাদী হতে চান, তার জন্য বাংলার আমি স্বাগত জানাবো এবং বলবো আমাদের বোন মিমির বিলম্বে বোধোদয় হলো। কিন্তু ত্রুটিপূর্ণ পদত্যাগ, এই পদত্যাগে দর বাড়ানো, টিকিট কনফার্ম করা, না ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে, সেটা ভবিষ্যতই বলবে। আর সত্যিকারের পদত্যাগপত্র দিতে গেলে, আমি 9 সালে এমপি হওয়ার পরে এমএলএ থেকে পদত্যাগ করেছিলাম, স্পিকারের হাতে দিয়ে গেছিলাম আসিম আব্দুল হালিমের হাতে। আমি 16 সালে এমএলএ হয়ে এমপি থেকে পদত্যাগ করেছিলাম, আমি রাজমাতার কাছে, যিনি স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন, তার হাতে গিয়ে দিল্লিতে গিয়ে দিয়েছিলাম। এটাই হচ্ছে পদ্ধতি। টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে, অ্যাকাউন্টে টাকা নিয়েছে। এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন ইন্টারোগেশন হয়েছে, ইডি অফিস আগে ডেকেছে। ইডি কেন এত দেরি করছে? ওকে কাস্টডিতে নেওয়া উচিত। 5 কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের, সেই টাকায় সিনেমা করেছে, প্রমাণিত তো। 2 দিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে, তো কেন ইডি অন্য লোককে না ডেকে আপনাকে ডেকেছে কেন? ডাল মে কুছ কালা হয় তো। বিকাশ সিং,
নিরাপদ সর্দার, এরা কেউ ইনভলভ নয়। বিজেপি 14 জন কার্যকর্তাকে জেলে রেখেছেন, 111 জনের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা সব মামলাকে স্টে করব, রিট করছি আমরা। আমরা আপনার এই সব মিথ্যে মামলা বেছে বেছে এসসি এসটিদেরকে গ্রেপ্তার করেছেন, হিন্দু নেতাদের গ্রেপ্তার করেছেন মুখ বন্ধ করার জন্য। আমার জন্য, আমাদের জন্য ড্রোন উড়িয়েছেন। শাহজাহানের জন্য ড্রোন কোথায়? আপনারা আমার সঙ্গে 2.5 ঘন্টা ছিলেন, আকাশে ড্রোন উঠছে। শাহজাহানকে খোঁজার জন্য তো ড্রোন পাওয়া যায় না। সিবিআই অফিসারদের ছুটিয়ে ছুটিয়ে মারলো, সিআরপির লোকেদেরকে সিরিয়াস ইনজোর করলো, এখনো হসপিটালে। সঙ্গের সম্পর্কে মন্তব্য করার অধিকার আপনার নেই, রাষ্ট্রবিরোধী মন্তব্য। আর আরএসএস এর ব্যাপ্তি যে বাংলায় মজবুত হচ্ছে, এখানে আরএসএস এর যে জনপ্রিয়তা বাড়ছে, আরএসএস যে সঠিক রাস্তায় আছে, মমতা ব্যানার্জির আজকের এই ব্যঙ্গাত্মক এবং সমালোচনামূলক মন্তব্যে পরিষ্কার হয়ে গেছে। আপনার 100 দিনের কাজের টাকা দেওয়া পিছিয়েছে, তৃণমূলের নেতারা নিজেরা অ্যাকাউন্ট খুলছে টাকা নেওয়ার জন্য। 21শে ফেব্রুয়ারি আর টাকা দেওয়া হচ্ছে না, 1 মার্চ হচ্ছে। কারণ 7,000 কোটি টাকা ঋণ তালা চাবি লাগানো হয়েছে, ঋণ পাওয়া যায়নি। আর সাথে সাথে পাঞ্জাব যাওয়াটা খুব রিস্কি, ততদিন কেজরিওয়াল বাইরে থাকবে কিনা সন্দেহ আছে। যে প্যান্ডেল খাটাবে আর মাইক খাটাবে, সে যদি না থাকে তাহলে কি করা যায়? ক্যাগ রিপোর্ট নিয়ে সব মিথ্যে বলছে বিজেপি। 100 দিনের ওর কথা ছাড়ুন, সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল, এটা উন্মাদ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, এর মানসিক চিকিৎসা দরকার। দেখুন, প্রথমত তো হচ্ছে যে এভাবে তৃণমূল দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই আন্দোলন করে হারমাদ সিপিএম কে, লুটেরা সিপিএম কে অপশাসন থেকে মুক্ত করে পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের মানুষ, বিশেষ করে জনজাতির মানুষ, দরিদ্র মানুষ, মধ্যবিত্ত মানুষের মনে একটা আশা জাগিয়েছিলেন যে ডালির চাল থেকে লড়াই করে উঠে আসা এক মহিলা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের গরিব মানুষের যা যা অভাব, যা যা অধিকার লুট হয়েছে, সিপিএম খর্ব করেছে, যার জন্য 34 বছরের সিপিএম কে ছুঁড়ে ফেলে দিয়েছে সারা বাংলার মানুষ, সেই অভাব অভিযোগ এই গরিব ঘর থেকে উঠে আসা লড়াকু মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করবেন। তো এই আশায় কিন্তু বিভিন্ন পেশা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন দল থেকেও এমনকি বিভিন্ন মানুষ বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন। প্রচুর শিল্পী, লেখক, বুদ্ধিজীবী বলুন, মাস্টারমশাই, বিভিন্ন পেশার লোকও দাঁড়িয়েছিলেন, শুধু রাজনৈতিক লোক তার কাছে আসেননি। কিন্তু দেখা গেল যে ক্রমে ক্রমে তিনি গরিবদের অধিকার রক্ষা করবার বদলে তিনি তার দলকে গড়ে তুললেন গরিবের অধিকার বা গরিবের যা যা হক বা যা যা পাওনা, সেই সমস্ত কিছু যারা লুট করছে সেই লুটেরাদের রানী বা নেত্রী, এবং যারা পশ্চিমবঙ্গের মানুষের চাকরি বাকরি, আবাস, চাল ডাল, গরিবের রেশন, বালি, কয়লা, বাচ্চাদের মিড ডে মিল, মানুষের শান্তি, ইভেন মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট ছাপ্পার মাধ্যমে লুট করছে, যারা বিভিন্ন রকম দুর্নীতিতে কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী সরকার গরিব মানুষের জন্য যাতে ঘর বানিয়ে থাকতে পারে সেই গরিবের ঘরের টাকা, সেই গরিবের জব কার্ডের টাকা, ভুয়ো রেশন কার্ড ইত্যাদি প্রভৃতি করে যা যা লুট করছে, তা দেখে কিন্তু পশ্চিমবঙ্গের কোন সুস্থ মানুষ কেন, তৃণমূলকে অন্তর থেকে ভালোবাসা প্রত্যেকটি মানুষেরই কিন্তু ঘৃণা চলে এসেছে। আইনের শাসনকে বন্ধ করবার জন্য হাজার রকম চেষ্টা করে যাচ্ছে। নিবেন আজকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি শেখ শাহজাহানের পাশেই দাঁড়ালেন এবং নির্লজ্জভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রী, বলতে খারাপ লাগে, তিনি যেখানে সন্দেশখালী মা বোনেদের মান ইজ্জত যারা 10-12 বছর ধরে লুট করে গেছে শাহজাহান বাহিনী,
যাদের বিরুদ্ধে মহিলারা নিজেদের সম্ভ্রম ত্যাগ করে মিডিয়ার মানুষের কাছে বাঁচবার শেষ অস্ত্রের মতো পশ্চিমবঙ্গের মানুষ যাতে জানতে পারে বলে দিচ্ছে যে আমাদেরকে যখন তখন ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হতো, কোনো অভিযোগ করতে পারা যেত না কোনো জায়গায়, যখন খুশি পার্টি অফিস থেকে রাত বেরেতে তুলে নিয়ে যাওয়ার পর ফেরত পাঠানো হতো, আমাদের জমি আমাদের মা নির্যোগ সব লোটা হতো, বাড়ির পুলিশরা প্রতিবাদ করলে তাদের জেলে পুরে দেওয়া হতো, এবং থানায় গিয়ে পুলিশকে কমপ্লেন করলে পুলিশ বলতো যে আপনার মা নির্যোগ জমি সম্পদ অধিকার লুট করছে তৃণমূল নেতা, তাকেই বলুন তিনি পুলিশের ঊর্ধ্বে প্রমাণ করেছেন। অর্থাৎ যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যদি না থাকে এই এসপির ওপরে, পুলিশ সুপার জেলার এবং ডিএম এর উপরে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপরে বা বিডিওর উপরে, এসডিপিওর উপরে যদি না এই নির্দেশ থাকে, কেউ এই ধরনের লুট চালাতে পারে। শুধু সন্দেশখালী নয়, সারা পশ্চিমবঙ্গেই সন্দেশখালীর মা বোনেদের প্রণাম যে তারাই প্রথম বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধলেন, পুরুষদের থেকেও এগিয়ে এসে তারাই হয়ে উঠলেন আমাদের এই যুগের মাতঙ্গিনী হাজরা, আমাদের এই যুগের বিপ্লবী প্রীতিলতা ওয়ার্দেদার। তারপরেও তাদের নামে মিথ্যে অভিযোগ করছে তৃণমূল। কোর্টের কাছে 144 দ্বারা যে নাটক, কোর্ট সেটা নস্যাৎ করে দেওয়ার পর আবার সুপরিকল্পিতভাবে যাতে তৃণমূলের পরিকল্পিত ন্যাক্কারজনক মান ইজ্জত লুট, মানুষের অধিকার লুটের গল্প যাতে না বিরোধী বিজেপির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যেতে পারে তার বন্দোবস্ত করছেন। বিরোধী দলনেতাকে ৬২ কিলোমিটার দূরে বেআইনিভাবে আটকে দেওয়া হলো এবং সভাপতি সুকান্ত মজুমদারকে পাঠিয়ে ফেলার চেষ্টা করা হলো। তো যাই হোক, এই ধরনের যে ঘটনাগুলো ক্রমাগত ঘটে যাচ্ছে, যারা এই তৃণমূল দলেই সেই পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে দেখে কোথাও একটু বিশ্বাস করে গিয়েছিলেন, তারা কিন্তু বেরিয়ে আসতে চাইছেন। কারণ তারা অন্যায় চুরি করে তো তৃণমূল দলে যাননি। মিমি চক্রবর্তী বলুন বা অন্যান্য যে কেউই বলুন না কেন, তারা শিল্পী হন, লেখক হন, কবি হন, শিক্ষক হন, অধ্যাপক হন, লয়ার হোক, ইঞ্জিনিয়ার হোক, যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হন না কেন, তিনি এই দলের পক্ষে থাকবেন না যে দল পরিকল্পিতভাবে মানুষকে লুট করে এবং তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের বিরুদ্ধে আজকে বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন। জানি না এই লজ্জার মানুষ রাখবে কোথায়। সেখানে মিমি চক্রবর্তী কেন? তৃণমূলের যে কটা মাত্র মানুষের শিরদাঁড়া আছে, অনেস্টি আছে, যারা চুরি বা চোরেদের প্রশ্রয় দিতে চায় না, তারা কেন অন্যের করা পরিকল্পিত কলঙ্ক, মানুষ লুটের পয়সায় ভোগ করা যে অর্থ, কালো অর্থ, সেই বদনাম তারা তাদের ভাগিদারিতে নিজেদের ঘাড়ে নেবে কেন? তো তাই তারা সবাই বেরিয়ে আসছেন। দেব বেরিয়ে আসতে চেয়েছিলেন, জানি না যেদিন দেব বেরিয়ে আসতে চেয়ে মিডিয়ায় বক্তব্য রেখেছিল, ওই সেদিন তো দেবের মনে পড়েনি ঘাটাল মাস্টার প্ল্যান। হঠাৎ করে কি এমন গল্প হলো যে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে তার মনে পড়ে গেল হ্যাঁ ঘাটাল মাস্টার বলতে হবে। আমি জানি না আমার ভাই, আমার সহকর্মী দেব, তিনি কোন চাপে এবং কোন কারণে আবার নথি স্বীকার করলেন এবং নিজের দেওয়া ইন্টারভিউকে নিজে মিথ্যে প্রমাণ করলেন এবং হঠাৎ করে ঘাটাল মাস্টার প্ল্যান তার মনে পড়ে গেল। পশ্চিমবঙ্গ বলছে যে ব্যর্থ মুখ্যমন্ত্রী, অপরাধীদের আড়াল করা মুখ্যমন্ত্রী, সেখানে এই ধান্দাবাজ বুদ্ধিজীবী শুভা প্রসন্নের মতো খুব অবাক কাণ্ড করে দেব সেও বলল যে সেরা মুখ্যমন্ত্রী। জানি না কিসের লেনদেন হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের মানুষরা দেখছে তাকে ভুল, যে পশ্চিমবঙ্গের গরিব দর্শক, গরিব মানুষ, মধ্যবিত্ত দর্শক দেবকে স্টার বানিয়েছে, আমাদের আশীর্বাদ করেছে, তারা তাদের যে অধিকার লুট হতে দেখছে, তাহলে সেটা কি ভুল দেখছে? বা তাদের পাড়ায়, তাদের সমাজে কি ভুল ঘটনা ঘটছে? নাকি দেব আসলে ইন্টারভিউতে তৃণমূল ছাড়তে চেয়ে বা এই সাংসদ তৃণমূলের পদ ছাড়তে চেয়ে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো? মিমি চক্রবর্তী, দেখুন মিমি চক্রবর্তী দাপটের সঙ্গে কথাগুলো বলেছেন। মিমি চক্রবর্তী মতো প্রচুর সংবেদনশীল মানুষ, তিনি যে রাজনৈতিক দলকে সমর্থন করুক বা না করুক,
তারা বেরিয়ে আসতে চাইবেই এই পাঁক থেকে। কারণ মানুষেরই আশীর্বাদে এই দেব হোক, মিমি চক্রবর্তী হোক, আপনি হই, আমি হই, যে কেউই হই না কেন, যাদের পরিচয় মানুষের ভালোবাসায় তৈরি হচ্ছে, কোনো রাজনৈতিক দলের ঝান্ডায় তৈরি হয়নি। যখন সেই মানুষের অধিকার লুট করছে একটা দল, সেই দলের হয়ে থেকে কথা বা প্রচার করে মানুষ ঠকাবার কাজে কোন অভিনেতা, কোন শিল্পী বলুন না তার গায়ে লাগবে না? হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রমে কিছু মানুষ থাকবেন যারা যোগ্যতা কম বলে শিরদাঁড়া বেঁচে দেবেন। কিন্তু মিমি চক্রবর্তী যে কাজ করেছেন, সেই কাজ ব্যক্তিত্ব বা সাহস থাকা দরকার, সেই কাজ তিনি করেছেন। জানি না মিমি চক্রবর্তীকে আবার তারা অন্য কোনো ভাবে আটকাবার চেষ্টা করতে, মানে আপ্রাণ চেষ্টা করবেন কিনা। তবে দেখুন, মিমি চক্রবর্তীরা কিন্তু একা নন। বিগত 1.5-2 বছর ধরে আমি একই কথা বলে আসছি যে আপনারা শিল্পী মানুষ, আপনারা কেন এই চুরিকে সমর্থন করবেন? যারা চোরকে প্রশ্রয় দিচ্ছে, বীর বলছে যে মুখ্যমন্ত্রী, লজ্জা লাগছে না সেই দলে থাকতে? প্রয়োজন নেই অন্য দলে জয়েন করার। আপনারা বেরিয়ে আসুন, নাহলে মানুষ আপনাদের ঘৃণা করছে। আপনারা চোরকে সাপোর্ট করার জন্য, যাতে আবার পশ্চিমবঙ্গের মানুষের চুরি করতে পারে, আপনারা তার হয়ে প্রচার করছেন, প্রচারের মঞ্চে যাচ্ছেন। তো যাই হোক, স্যালুট জানাই, ধন্যবাদ জানাই মিমি চক্রবর্তীকে, তিনি যে দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন এবং সত্যি কথা বলেছেন যে কেন আমাকে অসম্মানিত হতে হবে, কেন আমাকে অবহেলিত হতে হবে। দেখুন, তৃণমূলের যারা কিছু ভালো মানুষ, যারা সত্যের পক্ষে কথা বলেছে, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, তৃণমূল দল তাদের বীর বলে না। তৃণমূল দল তাদের কোণঠাসা করে দূরে সরিয়ে রেখে দেয়, তাদের অসম্মান করে। ঠিক যেমন মিমি চক্রবর্তী নিজের শ্রোতায় বড় হয়েছেন, তিনি কথাটা বললেন। জানি না মিমি চক্রবর্তী আবার দেবের মতো হঠাৎ করে তারও কোনো কিছু মনে পড়ে যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও যাদবপুরে একটা বাঁধ বানাতে হবে। আমি জানি না আমার মানে আমার কেন পশ্চিমবঙ্গের মানুষের আশা হচ্ছে এরকমটা নিশ্চয়ই হয়তো মিমি চক্রবর্তী দেবের মতো হঠাৎ করে ঘাটাল মাস্টার প্ল্যান মনে পড়ে যাবে না। যে রাজ্যের সরকার, যে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে, ডবল চাকরির দিয়ে দিতে পারে না, চাকরি দিতে পারে না, যার কাছে টাকা নেই ঘোষণা করেন, সেখানে দেব কি করে বিশ্বাস করে ফেললেন যে রাজ্য সরকারের টাকা আছে এবং তা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে? যদি টাকা থেকেই থাকে তাহলে এতদিন করেননি কেন? আমি জানি না দেবের এই সরলতার মানে কি। এখানে দেব যেটা বলছেন যে আমি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না, এই কথাটা দেব বলছেন। রাজনীতি বাজে কথা, আমি জানি না। দেব বোধহয় আসলে তৃণমূল আমায় ছাড়বে না এটা বলেছে। দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে দেবের পরিচয় বা যে কোনো আমাদের যে কোনো মানুষেরই পরিচয় যারা মানুষের দয়ায়, আশীর্বাদে, মানুষের দুয়ায় আমরা সামান্য বা বড় নাম করেছি, আমরা পরিচিত হয়েছি, মানুষের কাছে ভালোবাসা পেয়েছি। কোন দল আমাদের থেকে বড় হতে পারে না। তো আমার যে মনে হয় যে দেব হয়তো এমন কিছু কথা বলতে চাইছেন যাতে বলতে পারছেন না। তাই আমি রাজনীতি থেকে বেরোতে চাইছি, রাজনীতি নয়, কোন তৃণমূলী পেঁচ আমায় ছাড়বে না, এই কথাটা আমার ভাই দেব বলতে পারছে না। এটাই দুর্ভাগ্যজনক। মিমি চক্রবর্তীকে যখন প্রশ্ন করা হয়েছিল যে সামনেই যেখানে লোকসভা ভোট এবং তার জন্য প্রস্তুতি চলছে, সেই সময়ে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি, তাতে মিমি বলছেন যে আমার যা বলার ছিল দিদিকে বলেছি। অনেকে বলছিলেন যে আমি পরবর্তী টিকিট পাকা করার জন্য এটা করছি, কিন্তু আমি বিশ্বাস করি রাজনীতি আমার জন্য নয়। কি বলবেন এ বিষয়ে? দেখুন, রাজনীতি আমার জন্য নয় কিনা সেটা মিমি চক্রবর্তী কেন বলেছেন তিনি বলতে পারবেন, কিন্তু মিমি চক্রবর্তী আমার সহকর্মী, আমার অনেক পুরনো বন্ধুদের মধ্যে যারা পড়েন তার মধ্যে একজন মানুষ বটে। তবে আমি এইটুকু বলতে পারি যে মিমি চক্রবর্তী বা দেব বা তৃণমূলের যারা এই সাংসদ বা এমএলএ রয়েছেন, তারা জীবনে কোনোদিন রাজনীতি তো করেননি। আমি বা রাজনীতির পরিবেশ সম্পর্কে তাদের বিরাট কোনো আইডিয়া ছিল বলে আমি জানি না। এবং তারা পশ্চিমবঙ্গ সরকারের লড়াকু মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা কথা মিথ্যে করে বলেছেন সবাই বিশ্বাস করেছে, কারণ এরা রাজনীতি বুঝতো না। এবার আমি আগে বুঝতে পেরেছি বলেই যেভাবে পরিকল্পিত হয়ে মানুষকে লুট করে দেওয়া প্ল্যান করতে আমি বুঝতে পেরেছি বলে আমি আজ থেকে 6 বছর আগে বেরিয়ে চলে এসেছি 2017-18-তে। বাকিদের বুঝতে সময় লেগেছে, কারণ আমি ছোটবেলা থেকেই রাজনীতি করি।
মাঠে নেমে লড়াই করা, ছাত্র আন্দোলন করে বড় হয়েছি, ফলত আমার এইটুকু জ্ঞান আছে। তাই আগে বেরোই বা পরে বেরোই, যারা এই অন্যায়ের বিরুদ্ধে বেরিয়ে কথা বলছেন, মিমি চক্রবর্তী বোধহয় তৃণমূলটাকেই বোধহয় রাজনীতি ভেবে ফেলেছেন। কিন্তু আমার যদি মনে হয় যে মিমি চক্রবর্তী বেশ কয়েকবার তো পার্লামেন্টে গেছেন, তিনি যদি মন দিয়ে যদি অন্য রাজনৈতিক দলগুলোর যারা চুরির কলঙ্ক মাখাকে দলের নিয়ম মনে করে না, যদি মিমি চক্রবর্তী সেইটুকু যদি দেখতেন, তাহলে বোধহয় এক লাইনে বলে ফেলতে পারতেন যে আমি রাজনীতি থেকে। আসলে সবাই বলতে চাইছে, যেমন দেব বলল রাজনীতি আমায় ছাড়বে না, এরা ভয়তে বলতে পারছে না যে তৃণমূলের বদমাইশরা আমায় ছাড়বে না, কেস খাইয়ে দেবে, আমার সিনেমা রিলিজ করতে দেবে না, আমার সিনেমার ব্যবসা পশ্চিমবঙ্গে পণ্ড করে দেবে, আমার না খাইয়ে মারবে, রুদ্রনীল ঘোষের সিনেমাতে অফ করিয়ে দিয়েছে। হয়তো সেই জন্যই এরা সত্যি কথাটা এইভাবে বলতে পারছে না, একটু রেখে রেখে ঘুচিয়ে বলছে। কিন্তু যদি এদের সুযোগ দেওয়া হয়, আমরা যদি এদের অ্যাসিওর করতে পারি যে লুটেরা তৃণমূল আর থাকবে না, সেদিন কিন্তু চাবুকের কিন্তু মারাত্মক ভাষায় এই দেব হোক, মহাদেব হোক, মিনি হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, আরো মারাত্মক সাংঘাতিক কথা বলবেন তৃণমূলের বিরুদ্ধে। লুটেরাদের রানী, মানুষকে ঠকানো, গরিবদের ঠকানো, ডালির চালের ঘরের ভেতরে এসি লাগিয়ে থাকা, আইফোন নিয়ে ঘুরে বেড়ানো, দামি ফোন নিয়ে ঘুরে বেড়ানো মুখ্যমন্ত্রী যিনি মাইনে নেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ন্যাক্কারজনক নগ্ন সত্যি কথা বলতে সাহস পাবেন। পশ্চিমবঙ্গে পুলিশটাকে কিনে ফেলেছে, দলদাস বানিয়ে ফেলেছে, তাই তারা আমাদের রাজ্য সভাপতিকে গাড়ি থেকে ঠেলে ফেলে দেয়, গাড়ি ঝাঁকিয়ে দেয়, ড্রাইভারদের দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। আমাদের বিরোধী দলনেতাকে ভয় পেয়ে সন্দেশখালীতে ঢুকে পড়লে মানুষ সব গোপন কথাগুলো যেগুলো মিডিয়াকেও বলতে পারেননি বলে ফেলবেন। তাই শুভেন্দু অধিকারীকে আটকাবার জন্য, মানে আমফান বলুন বা আর কি আপনি কোনো প্লাবন বলুন, সেটা আটকাতে গিয়ে যেমন ব্যারিকেড দেয়, শুভেন্দু অধিকারীকে দেখে ঠক করে ভয়ে কাঁপতে কাঁপতে সেই ব্যারিকেড দেয়। আসলে এরা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে সত্যিকে, আর এই সত্যি তাকেই বলতে চাইছে পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রচুর নেতা কর্মী, এমপি, এমএলএ, বিশেষ করে যাদের মনুষ্যত্ব রয়েছে, তিনি শিল্পী হোক, লেখক হোক, কবি হন বা কোনো সংবেদনশীল মানুষ হন, তিনি ছটফট করে বেরোতে চাইছেন। দেবকে দিল্লিতে ডেকেছে ইডি, আর্থিক তছরূপের মামলায় ঘাটালে তৃণমূল সাংসদকে আগামী বুধবার দিন আবার তলব করা হয়েছে, এ নিয়ে কি বলবেন? দেখুন তৃণমূলের দলের নিয়ম হচ্ছে আপনাকে দুর্নীতি সমর্থন করতেই হবে, বা যারা দুর্নীতি চুরি করছে, মানুষের অধিকার, সম্পদ, মান, ইজ্জত লুট করছে, তাদের পক্ষে আপনাকে দাঁড়াতেই হবে। এইটা হচ্ছে তৃণমূলের স্লোগান। এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরকারি মঞ্চ থেকে বলেন, অনুব্রতদের বীর বলেন, গরুচোর অনুব্রতদের, এবং এই গরিবের চাল ডাল রেশন, যারা গরিবের খাবার চুরি করেন, বালু, তাদেরকে ভালো ছেলে বলেন। এটা তৃণমূল দলের নিয়ম। যদি বড় শিয়াল হুক্কা করে, বাকিদের হুয়া হুয়া বলতে হবে, এটা তো ওই দলের নিয়ম। কুণাল ঘোষকে দেখেন না, ভুরু টুরু কুচকে কি সমস্ত মিথ্যে কথা বলে, আবার নিজে ইন্টারভিউ দেয়, কি করবা বলুন, দলের তো আমাদের কাজ এটাই বলা, যেটা ঠিক নয়। এগুলো খারাপ লাগে, মায়া লাগে এদের জন্য। তো যাই হোক, তো যদি কারোর বিরুদ্ধে কোনো তদন্তকারী সংস্থার কোনো অভিযোগ থাকে, তৃণমূল যদি 365 দিন চুরি করা বা চুরিকে সমর্থন করা বা চোরেদের সঙ্গে ঘোরাফেরা করার মধ্যে জড়িত থাকেন, তাই যে কোনো বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবার জন্য তাকে কোনো আলতো বা অল্প প্রমাণ থাকলে তো কেউ কাউকে ডাকে না। এর আগেও ডাকা হয়েছিল, তিনি বলেছিলেন যে আমি কোঅপারেট করেছি, আবার করব, তাই আবার সময় এসছে, আবার উনি যাচ্ছেন। এটা অসুবিধার কি হলো? তাকে প্রমাণ করতে হবে যে তিনি গরু, ভেড়া, বাদুর, চামচিকে কোনো কিছু পাচারের কোনো টাকা পয়সা নিয়ে তিনি সিনেমা বানাননি বা বাড়ি কেনেননি বা ফ্ল্যাট কেনেননি। এটা নাগরিক হিসেবে আমাদের এটা দায়িত্ব যদি কোনো অভিযোগ আসে। এবার দেববাবুকে প্রমাণ করতে হবে, আমার ভাইকে। তাতে তো এটা প্রমাণিত হয় না যে দেব স্টার নয়, এটা তো প্রমাণিত হয় না। তো যাই হোক, অপরাধ একটা বস্তু আর স্টারটাও একটা বস্তু। ভালো ছেলে একটা বস্তু, আবার অন্ধকারে হাঁটতে গিয়ে গোবরে পা দিয়ে দেওয়াটা একটা বস্তু। সেটা আমার দেব ভাইয়ের প্রমাণের কাজ। তৃণমূল 365 দিন চুরি করবে, 365 দিনে কি কবে ইলেকশন আসছে, কবে
যার নামে অভিযোগ তার ভাইয়ের বিয়ে, মায়ের শরীর খারাপ, কি পরশুদিন বগলে পড়া হয়েছে, এই জন্য কেউ ডাকবে না, হতে পারে না। দেখুন দেব এই বিষয়ে কিন্তু কোনো খারাপ কথা বলেনি, আগের বারও বলেনি, তো নিশ্চয়ই এবারেও বলবে না। ও যাবে, যা জানবে, ওর দোষ আছে না দোষ নেই। ইডি যখন দেখেছে তখন ডেফিনেটলি আর্থিক হিসেব সংক্রান্ত বিষয় ব্যাংক তো ফেলে খুলে প্রমাণ করে দেবে। যদি ইডি বলে যে না তুমি দুষ্টু করেছো, তো তখন সেই অনুযায়ী ভারতবর্ষের নাগরিক হিসেবে বাকি যার যা নিয়ম সেই নিয়মে ও পড়বে বা চলবে, অসুবিধা কি আছে? কাল আমাকে ডাকলে আমাকেও যেতে হবে, আপনাকে ডাকলে আপনাকেও যেতে হবে, অভিষেক ব্যানার্জিকে ডাকলে তাকেও যেতে হবে, মমতা ব্যানার্জিকে ডাকলে তাকেও যেতে হবে। এ তো নিয়ম, কেউ তো আমরা আইনের বাইরে নয়। হ্যাঁ, তৃণমূল এখন মনে করে মানুষ, আমরা বিশ্বাস করি যে মাটিতে সবার ওপর কোট সত্য তাহার ওপর নাই, আর তৃণমূল বিশ্বাস করে সবার ওপর চোর সত্য তাহার ওপর নাই।